এখন আকাশ নীল, নীলাভ আকাশ জুড়ে সজনের ফুল ফুটে থাকে হিম সাদা, রং তার আশ্বিনের আলোর মতন। তবে ঋতুরাজ কিন্তু অগ্রহায়ণের চৌকাঠ পেরিয়ে পৌষ মাঘের রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। নবান্ন উৎসবের রথযাত্রা শুরু হয়ে গেছে। এরই মধ্যে ধান কাটায় ব্যস্ত হয়ে পড়েছে কিষানকুল। ঢেকির ঢাক্কুরকুর শব্দ আর ধানের উড়ন্ত তুষের দুরন্তপনার সঙ্গে কিষানির টইটুম্বর আনন্দেও যেন মিলেমিশে একাকার। আর এরই মধ্যে যে চিলে কোঠার ফোকরে গুটি গুটি পায়ে ঢুকে পড়েছে শীতের বুড়ি, সেটা নিশ্চয়ই টের পেয়েছেন। সে যাই হোক, শিশির ভেজা ঘাস আর কুয়াশার চাদর দিয়ে তো আর কাঁপুনি থামানো যাবে না। সুপ্রভাত সবাইকে, শুরু করছি আমাদের আজকে সুপ্রভাত বাংলাদেশ। শীতের পিঠা কেনা পছন্দ করে, তাই আজ আমরা জানিয়ে দিব শীতের একটি মজাদার পিঠার প্রণালী। পিঠাটির নাম ঝাল বিবিখানা। উপকরণ: আতপ চালের গুঁড়া আধা কেজি, ডিম 2টা, পেঁয়াজ কুচি 1 কাপ, আদা বাটা 2 চা চামচ, ধনেপাতা কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি 10টা, লবণ স্বাদ মতো, বেকিং পাউডার 1 চা চামচ, সয়াবিন তেল 3 টেবিল চামচ। এবারে জানিয়ে দিচ্ছি প্রণালী। ডিম ফেটিয়ে একটি পাত্রে রাখতে হবে। আতপ চালের গুঁড়োর সঙ্গে সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে পেস্ট তৈরি করতে হবে। এরপর একটি পাত্রে ঢেলে মাইক্রোওয়েভ ওভেনে 10 মিনিট বেক করতে হবে। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি লেখিকা ফজিলতুন্নেসা। চলুন কথা বলি তার সাথে। সুপ্রভাত, কেমন আছেন? ভালো। তো সম্প্রতি আপনার একটি বই রিলিজ হয়েছে যেটার নাম হচ্ছে টাকা ধরার টেকনিক। তো এই বইটার সম্পর্কে আপনি যদি আমাদের কিছু বলেন। টাকা ধরার টেকনিক, টাকা সবারই খুব দরকার। হ্যাঁ, টাকার এত প্রয়োজন, কিন্তু টাকার প্রয়োজনের পরেও যে কিছু থাকে সেটা এখানে বলা হয়েছে। আচ্ছা, তো টাকা ধরার টেকনিক মানে এই বিষয়টা বা এরকম একটা বিষয় নিয়ে লেখার ইচ্ছা কেন হলো? আপনি বলছিলেন যে হ্যাঁ, টাকা আমাদের সবারই দরকার, কিন্তু এভাবে করে টেকনিক, এভাবে করে কেন? আমি বাসে চড়ে একটা প্রোগ্রামে যাচ্ছিলাম। আচ্ছা, হঠাৎ করে চোখে পড়লো সুখবর সুখবর, লাল ব্যানারে লেখা। আচ্ছা, তো কি হলো, এটা কি দেখলাম, একটু কিউরিয়াস হলাম, তারপরে শুনলাম, তারপরে জানা গেল যে কুষ্টিয়াতে একজন পীর বেরিয়েছেন। আচ্ছা, সেই পীরের কাছে একজন বাস ড্রাইভার গাড়ি ভাড়া করে সপ্তাহে 2 দিন নিয়ে যায় সব লোকজন। আচ্ছা, আমরা শুনেছি যে ঢাকায় টাকা উড়ে বেড়ায়। আচ্ছা, টাকা কিন্তু ঢাকায় ধরা যায়, অন্য কোনো ডিস্ট্রিক্টে আছে কিনা এটা জানতাম না। দেখলাম রাজশাহীতে আছে। ওই থেকে এটা হলো যে এটা একটা সাবজেক্ট হতে পারে, বইয়ের নাম হতে পারে এবং একটু মজার হতে পারে আর কি। আচ্ছা, আর ওই পীর সাহেবের ওই ঘটনাটাই বাসে বসে এটা কিছুটা ব্যঙ্গাত্মক আমরা বলতে পারি। খুব ব্যঙ্গাত্মক নয়। আচ্ছা, যে বাসে আমি যাচ্ছিলাম সেই বাসেই আমার পেছনে বসা 2জন যাত্রী। আচ্ছা, আমি চারঘাট যাচ্ছিলাম বোধহয়। তো বলছে যে জানেন এই পীর সাহেব কিরকম করে আসলো? তখন বলতেছে যে হ্যাঁ, একজন বিডিআর, তিনি নাকি চাকরি করেন, চাকরি করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারা রেস্টে যাবেন, সেই সময় একজন ফকির আসে। ফকির এসে বলছে বাবা একটু ভাত খাবো। তো মেসে গেছে, যে দেখে যে ভাত ডাল কিছু নেই। আচ্ছা, তো উনি বলছেন যে আমি বাবা সব তো শেষ হয়ে গেছে, তা আপনি তো খেতে চেয়েছেন ক্ষুধার্ত, আপনি যদি খান তাহলে আপনাকে আমি হোটেলে নিয়ে যে খাওয়াতে পারি। আচ্ছা, তো রাজি হয়েছে, রাজি হয়ে তাকে নিয়ে গেছে, নিয়ে যে খাইয়েছেন। খেয়ে ফিরবার সময় বিডিআর নাকি বলছে যে বাবা ঠিক আছে তাহলে। তো বলছে যে বাবা আমার কাছে কিছু চান? বলছে না, আমার সবই আছে, আমি চাকরি করি, আমার কোনো কিছু দরকার নেই। তো বলছে না, কিছু চান আপনি? তো বলছে না, আমার কিছু দরকার নেই। তো বলছে আপনি একটু হাঁ করেন তো। তো হাঁ করেছেন উনি। ওই ফকির বাবা নাকি একটা ফু দিয়েছে মুখে। আচ্ছা, তারপর একবার ভেতর থেকে গলা পর্যন্ত খুব ঠান্ডা হয়েছে এবং উনি খুব অবাক হয়েছেন যে এত ঠান্ডা মানুষের ফুটা, এটা মানে অবাক। আচ্ছা, তারপর ফকির বাবা বিদায় নিয়ে চলে গেছে। পরবর্তীতে উনি আমাকে স্বপ্নে বলেছেন যে তুমি কিছু ওষুধ দিতে পারবে এবং কিছু ইয়ে করতে পারবে, এরকম। উনি মেসে ফিরে এসে যখন সবাইকে বলেছে যে এরকম আমি এরকম একটা ঘটনার মুখোমুখি হলাম, তো ওদের মেসে একজন লোকের পিঠে ঘা হয়েছিল। আচ্ছা, সে ঘাটা অনেক ওষুধ খাচ্ছে, চিকিৎসা করতেছে, সারে না। সবাই বলছে তুই ফু দে।
আচ্ছা। তো উনি ফু দিয়েছেন, ভালো হয়ে গেছেন। এরপরে এই টুকটাক এদিক ওদিক থেকে বিভিন্ন রকম ইয়ে করতে করতে ভালো হয়। হতে হতে উনি কুষ্টিয়া যে একবারে মানে পীর বাবা হয়ে গেছেন আর কি। আচ্ছা। তো এটা একটা টাকা ধরার টেকনিকই তো। তো এই সেই আর কি। বিষয়টাই উঠে এসেছে। হ্যাঁ। তো আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যদি এরকম টাকা ধরার কোনো টেকনিক পেয়ে আপনার যদি অনেক অনেক টাকা হয়ে যায়, তখন আপনি কি করবেন? অনেক কিছুই করতে ইচ্ছে করে। আচ্ছা। প্রথম আমার ঢাকায় যে বাসা, সেই বাসার খুব লাগোয়া একটা বস্তি আছে। আচ্ছা। সেই বস্তির ছেলেমেয়েরা স্কুলে যায় না, পড়ে না। আমার মনে হয় যে ওদেরকে একটু হেল্প করতাম। আর সবচেয়ে বেশি আগ্রহ যেটা, সেটা হলো আমার গ্রামে, নওগাঁ জেলার প্রত্যন্ত অঞ্চলে গ্রাম চাকরাইল। সেই গ্রামে আমি দেখেছি যে যে বৃদ্ধ লোকগুলো এক সময় আমরা যখন ছোট ছিলাম তারা খুব খেটে খেতেন, তারা কাজ ছাড়া কোনোদিনে কিছু বুঝতেন না, তাদের এখন দেখি যে খুব দুর্দশা। আচ্ছা। আমার খুব কষ্ট লাগে তাদেরকে, যারা একদিনও কাজ না করে ভাত খায়নি। আর সেই লোকগুলো এখন খাবার পায় না কেন? ছেলে মেয়েরা ভাত দেয় না, ছেলেরা দেখে না। তো ছেলেরা দেখে না, এটা কি সত্য? এটা আমি দেখেছি একটু কাছে যেয়ে। আচ্ছা। আসলে দেখে না তা নয়, ছেলেদের সঙ্গতিই নেই। আচ্ছা। ওরা মানে যে আয় করে সে আয় নিয়ে তাদের বউ বাচ্চা দিয়ে আবার বাবা মাকে খাওয়াবে, সেই সঙ্গতি নেই। আচ্ছা। তো যদি এরকম কখনো অনেক টাকা পাই, আমি যাব গ্রামে, যে ডাল ভাত প্রকল্প করব, আচ্ছা। তাদেরকে খাওয়াবো। খুব একটা ভালো উদ্যোগ। তো আপনার বই আপনি অনেক দিন ধরেই লিখে যাচ্ছেন, মানে সারা জীবন ধরেই লিখছেন, কিন্তু বই পাবলিশ হওয়া শুরু হয়েছে 2006 সালে। তো এটা কেন? এটা বিভিন্ন কারণে, ছেলে মেয়েদের মানুষ করা একটা ব্যাপার। আচ্ছা। আর আমার ক্যারিয়ারের চেয়ে ছেলে মেয়ের ক্যারিয়ারটা আমি সবসময় বেশি দেখেছি। যে আমি একটা যখন বড় কাজে হাত দেব, তখন আমার ছেলে মেয়ে থেকে আমাকে একটু সরে আসতে হবে। আচ্ছা। লিখতে হবে, পাবলিশারের কাছে যেতে হবে, অনেক কিছু করতে হবে, কিন্তু আমি গুরুত্বটা দিয়েছি সংসারের প্রতি, ছেলে মেয়েদের প্রতি। আপনার ছেলে মেয়েদের নিয়ে আপনি একটি বই লিখেছেন, তো সেই সম্পর্কে যদি একটু বলেন। ছেলে মেয়েদের নিয়ে লিখেছি 3 পয়ের গল্প। আচ্ছা। তো এখানে ওই বইগুলোর মধ্যে কি এসেছে? এইটা আছে, এটা। আচ্ছা। তো 3 প মানে পাভেল, পলাশ, পরাগ। আচ্ছা, আপনার সন্তানদের নিয়ে। প দিয়ে। তো তাদের শিশুকালের কিছু কথা, সামাজিক কিছু প্রেক্ষাপট, বিভিন্ন বিষয় নিয়ে তাদের মানে সবাই তো লিখে নিজের আত্মজীবনী। বাচ্চাদের আত্মজীবনী লেখা যায় বা ছোটদের নিয়ে কিছু করা যায়, এটা কিন্তু খুব একটা আমি দেখিনি। আচ্ছা। আমার মনে হয় না এর আগে আছে। আমার উদ্দেশ্য এটাই যে বাচ্চাদের নিয়ে লেখা হোক, এবং সবাই কিন্তু এটা পড়ে বলে যে বাহ, আমারও তো এরকম অনেক স্মৃতি আছে, আমার বাচ্চাদের অনেক কথা আপনি লিখেন, এখনো আসবে। এবং বাচ্চাদের এখান থেকে বাচ্চাদের শিখবার বিষয় আছে। তো আচ্ছা। বাচ্চারা যদি দেখে যে হ্যাঁ এরকম আমার মা এটা আমাকে নিয়ে, তখন বাচ্চারা কিন্তু অ্যালার্ট হবে বিভিন্নভাবেই। সেটা আমি লিখে একটা রাখলাম। আচ্ছা, অন্য বাচ্চাদের জন্য শিক্ষণীয় কিছু এখান থেকে অনেক কিছুই আছে এখানে। আচ্ছা, তো আপনার লেখার ক্ষেত্রে আপনি বলছিলেন যে জীবন থেকে অনেক কিছু এখানে এসছে বা সামাজিক কিছু বিষয় আছে, তো কোন বিষয়টা আপনি প্রাধান্য দিয়ে থাকেন বা সচেতনভাবে আপনি কোন বিষয়টার দিকে ফোকাস করে থাকেন? সচেতনভাবে কিছু কুসংস্কারকে আমি তুলে ধরতে চাই। আচ্ছা। যে কুসংস্কারের ভিতর থেকে মানুষ বেরিয়ে আসুক। সামাজিক কিছু সামাজিক দুর্নীতি যেটা, আচ্ছা, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। যে সামাজিক দুর্নীতি বলতে কিরকম, যে একটা মানুষ বিধবা হলো, আমার পাশের বাসার একজন ভদ্রমহিলা, আমার চেয়ে বড় বয়সে, উনি যখন বিধবা হলেন, আমি খবরটা শুনে তাড়াতাড়ি গেলাম সে বাসায়, যে দেখতেছে উনি তো কেঁদেই বাঁচতেছেন, অথচ লোকজন এসে তার কানের খুলতেছে, গলার খুলতেছে, উনি আরো কষ্ট পাচ্ছেন। তা আমি যে খুব রাগ করলাম যে কেউ খুলবেন না এটা। যেই আমি বললাম খুলবেন না, সঙ্গে সঙ্গে তার ছেলে মেয়ে এসে বললো তা আমার মা সব পরে থাকবে, খুলবেন না। এই যে একটা দুঃশাসন, এটা আমি বলবো। যে সমাজের কিছু মানুষ আছে মানে বাধ্য করা। তো উনি বয়স্ক মানুষ, তার বেলায় এটা তো ইয়ে নয়, কিন্তু যারা অল্প বয়স তাদের জন্য এটা খুব কষ্টকর। আর কিছু আমি পড়তে পারবো না। আচ্ছা, তো এই সামাজিক এই বিধিনিষেধগুলো বা কুসংস্কার যেগুলো, সেগুলো উঠে এসছে। তো একটা বইয়ের কথা আমি বলবো, সেটা হচ্ছে জিনের সাথে বসবাস। তো এই বইটাতে আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন, বা জিন মানে বিষয়টা কিভাবে এসেছে? জিনের সাথে বসবাস বইটার মধ্যে আসলে জিনের কথাও আছে। আচ্ছা। তো এর ভিতরে কিছু গল্প আছে, এরকম বকুলতলার ভূত একটা গল্প আছে। আচ্ছা। আমি তখন নাটোরে চাকরি করতাম, তো ওখানে বকুল গাছের জিন আছে, ভূত আছে, অনেক কিছু। রাত্রে ভূতের কান্না শুনতো সবাই, আমিও শুনেছি। আপনিও শুনেছেন? আচ্ছা, এরকম হয়েছে। আমার খুব কিউরিওসিটি যে আমাকে একবার জিন ধরুক। আচ্ছা। আমি
একবার করলাম যে আমি যাব ওখানে রাতের বেলা। আচ্ছা। সবাই মানা করলো না যাবেন না, আমি তবু জোর করে গেলাম একেবারে 4:30টার দিকে। শীতের সময়, শীতের সময় ঠিক না, বোধহয় বকুল ফুল ফোটে ওই সময়। তো যাই হোক গেলাম, আমার হাতে টর্চ ছিল, সেটা অবশ্য এই গল্পের মধ্যে আছে। একাই গিয়েছিলেন? একাই যেতে হবে। আচ্ছা। ওখানে যে পৌঁছাতে পৌঁছাতে মনে হলো যেন দুপদাপ শব্দ হচ্ছে, গাছের মধ্যে খারাপ আওয়াজ, কি যেন পড়ে অনেক যাচ্ছে। দুঃসাহসিক ব্যাপার। হ্যাঁ, তারপর টর্চটা আমার হাত থেকে পড়ে গেল। আচ্ছা। পড়ে গেলে আমি তো খুবই ভয় পেলাম, মনে হচ্ছে আমি মরেই যাবো। টর্চটা তুললাম, আর টর্চ জ্বলে না। আচ্ছা। মনে হচ্ছে যে একটু এদেরই কাজ এটা। তারপরে মনে হচ্ছে কি যেন চলে যাচ্ছে আমার সামনে দিয়ে গুড় 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 করে, তো মনে হলো যে ভূতের বাচ্চা। আচ্ছা। তারপরে আস্তে আস্তে আবিষ্কার করলাম যে কোথায় থেকে আসলো ওরা। আমাদের সেন্টারের ছেলে মেয়েরা বকুল গাছ থেকে ফুল কুড়াতো গাছতলায়। তো কোনো স্যাররা বা কেউ বেরোলে ওরা সব করতে কি একটা পুকুর ছিল, ওর উপর থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যেত, যেন বুঝতে না পারে যে ছেলে ফেলে উঠছে, মারবে পরে। আচ্ছা আচ্ছা। আমি তখন ওটা দেখলাম, টর্চ জ্বললো পরে, এবং টর্চ ধরে ধরে দেখলাম যে ভূতের বাচ্চা এগুলোই তো। আর কথা বললাম না, ভূতের ভয় থাকলো না, চলে আসলাম। ওরা অনেক বড় বড় ফুলের মালা গাঁথতো, গেঁথে আমাদেরকে দিত সবাইকে, যার প্রিয় স্যার, যার প্রিয় আপা। আচ্ছা। তো আপনি এতদিন ধরে লেখালেখি করছেন, আপনার লেখার অধিকাংশই দেখছি যে ছোট গল্প, তো এটা কেন? অন্য উপন্যাস বা এরকম লেখার কি কোনো ইচ্ছে আছে, বা কবিতার কথাই আসি? উপন্যাস, তো উপন্যাসের কথা বলতে হলে আমার ইমদাদুল হক মিলন সাহিত্যিক, ওনার কথা বলতে হয়। যে আমরা একসময় যখন আরো বয়স কম ছিল তখন শুনতাম যে উনি নাকি লেখালেখির সময় উনি একটা হোটেল ভাড়া নিতেন। আচ্ছা। হোটেলে যে থাকতেন 2-3 দিন, কারোর সঙ্গে দেখা করতেন না, উনি লিখতেন। তো সবাই হাসাহাসি করতো, আমি হাসতাম না, আমার মনে হতো যে নিশ্চয়ের মধ্যে কোনো কারণ আছে। তখন বুঝিনি, কিন্তু এখন লিখতে এসে দেখছি যে হি ওয়াজ রাইট, এবং এটা খুব প্রয়োজন। লিখতে বসে একটা হ্যাম্পার হলেই গতি চেঞ্জ হয়ে যায়। আচ্ছা। গতিটা ঘুরেই যায় একদম। আমি যে বিষয়টা নিয়ে বসলাম, এটা নিয়ে লিখবো, সেটা আমি আর পাচ্ছি না। আর উপন্যাস লিখতে হলে ওটা লাগবেই, আমার মনে হয় আর কি। তো আপনার প্রথম লেখালেখি শুরুটা কবে বা কিভাবে, কারো ইন্সপিরেশনে, বা পরিবারে কি কেউ এমন ছিল যাকে দেখে? হ্যাঁ, পরিবারে ছিল আমার নানা, শ্রদ্ধেয় নানাজি, আচ্ছা, পণ্ডিত জহুরুদ্দিন আহমেদ, বিএবিটি কাব্যনিধি বলা হতো তাকে। উনি কাব্যনিধি পেয়েছিলেন মধ্যে কলকাতা থেকে। আচ্ছা। তো উনি লিখতেন শিশু ভারতীতে। আচ্ছা। তা আমরা ছোট, আমি তখন শিশুই। তো শিশু ভারতী এবং আমি শিশু, আমার কাছে এটা যেন খুব ভালো লাগতো, মনে হতো যে উনি আমাকে নিয়ে লিখছেন। আচ্ছা। আসলে তো আমাকে নিয়ে উনি লেখেননি, কিন্তু আমার মনে হতো এটা। আমার মনে হতো আচ্ছা উনি যদি লেখেন আমাকে নিয়ে, তাহলে আমিও তো পরে লিখবো। এটা একটা ছোট্ট আর কি। আর এটা হলো গেল ওনার দিকে। তারপরে আমি ডায়েরি লিখতে খুব পছন্দ করতাম। আচ্ছা। 4, 5, 6 থেকে আমি একটু লিখতাম, একটু লিখতাম। আর আরেকটা করতাম, অটোগ্রাফ সংগ্রহ করতাম। আচ্ছা। কিন্তু যখন সব অটোগ্রাফ সংগ্রহ করতাম, তখন আমি জানতাম না যে এটাকে অটোগ্রাফ বলে। আচ্ছা। আমি কেউ গেলে একটা বাঁধানো খাতায় আমি বলতাম যে আমাকে কিছু লিখে দেন, কি লিখবো। তা আমি কিছু লিখে দেন, যা মনে হয়। তো আমার কবি তালিম হোসেন, আমার বড়াব্বা, ওনারা বছরে 2বার 1বার যেতেন। মাফরুহা চৌধুরী, তারপর ওনার ছোট ভাই আমার চাচা তৌফিক হোসেন চৌধুরী, এনারাই বাইরে। আমার বড় ভাই আলতাফ হোসেন চৌধুরী, ওনার বাইরে থাকতেন, লেখাপড়া শিখে অনেক বড় হয়েছেন। আমার কাছে মনে হতো যে ওনার অনেক বড় কিছু। আচ্ছা। এবং আমার কাছে মনে হতো আমি যদি কোনোদিন হতে পারি তাহলে ভালো লাগবে। তো তারপরে ওনারা লিখে লিখে দিতেন, খাতাটা ভর্তি হয়ে গেল। যখন কলেজে এলাম, কলেজে আসার পর ওটা জানলাম যে এটাকে অটোগ্রাফ বলে। আচ্ছা। ওইভাবেই লেখালেখিটা শুরু বোধ হয়। আর যাই দিন পত্রিকায় কম্পিটিশন ডাকতো মাঝে মাঝে। আচ্ছা। সেখানে স্বনামে, বেনামে, ছদ্মনামে বিভিন্ন ভাবেই লিখতাম, এবং বেশ 6-7টা লেখা ছাপানো হলো। এবং অনিরুদ্ধ কথার যে প্রথম বইটা, ওর প্রথম গল্পটা হলো যাই দিনে ছাপানো হয়েছিল। আচ্ছা। তো ওইটা প্রথম বইয়ে যাওয়ার পরে যাই দিনে যখন প্রকাশ হলো, তখন কিন্তু খুব এত টেলিফোন পেয়েছি, আচ্ছা, এত চিঠি পেয়েছি, আমি অবাক হয়ে গেছি। যে আমি ওটা জানতে চাচ্ছিলাম যে প্রথম লেখার পর আপনার রিঅ্যাকশনটা, মানে পাবলিকের কাছ থেকে কেমন রিঅ্যাকশনটা পেয়েছিলেন? প্রতিক্রিয়া জেনেছি আর কি। আচ্ছা। এত টেলিফোন নাম্বারই বা কোথায় পেতো তারা, আমি সেটাও বুঝতাম না। আচ্ছা। ভালো লাগতো খুব। এবং ওনারা বলতেন যে আপনি এরকম লেখেন, আরো লেখেন, আপনার এই লেখাতে এই উপকার হয়েছে। বিভিন্ন লেখা নিয়ে বলতো যে আপনার এই লেখাটা আমি আমার ভাইয়ের বেলায় করছি, করে আমার খুব উপকার হয়েছে। তো সেই লেখাগুলো কি ধরনের ছিল? যেমন আমার বড় ছেলে অমনোযোগী ছিল, সে পড়বে না। আচ্ছা।
পড়বে না, তা ওইটাই প্রথম যাই দিনে আসছিল প্রথম। তা আমি খুব কষ্ট পাচ্ছি যে আমার ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, সে পড়ে না, পড়বেই না সে। তা আমি তখন খুব এত চিন্তায় পড়লাম, যত ফার্স্ট ডিভিশন পাবেই না, নটরডেম কলেজে পড়ে। আমি আমার আম্মার কাছে চিঠি লিখলাম যে আম্মা ও তো একবারে পড়ছে না। আম্মার কাছে আমি লিখলাম, আমি লেখার পরে আবার আমার মেয়ে এবং ছোট ছেলেকে দিয়ে লিখালাম, পলাশ এবং পরাগকে দিয়ে। আমার মা খুব বুদ্ধিমতী ছিলেন, উনি মারা গেছেন। উনি একটা চিঠি লিখলেন আমাকে যে মা, পাবেল বাবু পড়ে না, তোমার পত্র এবং পলাশ পরাগের পত্রে জানলাম, তো তুমি একটু উদাসীন হও তো মা, ঠিক পড়বে সে। আচ্ছা, শুধু এইটুকু কথা আমাকে খুব করলো যে তুমি একটু উদাসীন হতো মা। তা আমি আমার মেয়েকে চিঠিটা দেখালাম, ছেলেকে দেখালাম না, কিন্তু মেয়েকে দেখালাম। তো বললো ঠিক আছে, চিঠিটা ভাঁজ করে আবার ব্যাগে রেখে দিলাম, দিয়ে আমি সেদিন অফিসে চলে গেলাম, ওকে আর পড়তে বললাম না। আচ্ছা। সে খুব উঠে বলছে পলাশ আম্মা আমাকে পড়তে বললো না তো। ও কিছু বলেনি। পরের দিন আবারও আমি চলে গেলাম, সে বলছে আম্মা কিছু বললো না কেন। সে একটু চিন্তায় পড়লো যে আমি এত পড়তে বলছি অথচ বলছি না কেন। তৃতীয় দিনে চলে গেলাম, চতুর্থ দিনে চলে গেলাম যখন, তখন ও চিন্তায় পড়লো যে না আম্মার কিছু হয়েছে। ও তখন আমার ছোট মেয়েকে বলতেছে যে পলাশ আম্মার কিছু একটা হয়েছে, তুমি জানো না। বলছে কিচ্ছু হয়নি। বলছে আম্মা তাহলে আমাকে পড়তে বলছে না কেন। বলছে তুমি পড়ো না তাই। না না না, আম্মার কিছু হয়েছে। এই তারপর পঞ্চম দিনে এসে সেই আমাকে ধরলো, আম্মা তুমি আমাকে পড়তে বলে, আমি ঠিক পড়বো। আচ্ছা, যে এই যে জিনিসটা ছাপানো হলো, এটা প্রথম যাই দিনে এই জিনিসটা ছাপালাম আর কি। এটার এত পাঠক প্রতিক্রিয়া পেলাম, এত প্রতিক্রিয়া তারা ব্যক্ত করলো যে কার কি উপকার হয়েছে। নাহলে 30-40টা চিঠি পেয়েছে ওই যাই দিনে কিছু চিঠি লিখেছে, এইভাবে মানে অনেক চিঠি পেয়েছে যে আপনার এই লেখাতে আপনি আরো লিখেন এবং এই লেখাতে আমরা এই উপকার পেয়েছি। তো আজকে আপনি আমাদের মাঝে এসেছেন, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল ওয়ানের সব সদস্য, সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দকে ধন্যবাদ আবারও। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল আমাদের আজকের অতিথির সাথে। চলুন এবারে আমরা অনুষ্ঠানের পরবর্তী অংশে যাই। যতই সময় যায় আমরা ততই নাম্বার নির্ভর হয়ে পড়ছি। বিপদ আপদের সময় গুরুত্বপূর্ণ নাম্বারগুলো আমাদের হাতের কাছে থাকে না। এবারে প্রয়োজনীয় নাম্বারগুলো সংগ্রহ করুন হটলাইন্স থেকে। আমাদের বিভিন্ন প্রয়োজনে হঠাৎ করেই ঢাকার বাইরে যেতে হয়, আর তখনই প্রয়োজন পড়ে যানবাহনের সময়সূচিটা জানার। এবারে যাত্রার খুঁটিনাটি পর্ব থেকে জেনে নিন বিভিন্ন যানবাহনের যাত্রার সময়সূচি। গরিব দরিদ্র রিকশা চালক মজনু মিয়া কিশোরী কন্যা ষষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী আমেনা বেগম, বয়স 12 বছর, দুরারোগ্য ব্যাধি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার কিশোরী কন্যার উপযুক্ত চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, যা তার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এমতাবস্থায় সমাজের সর্বস্তরের মানুষ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আর্থিক সহযোগিতা বিনীতভাবে কামনা করছেন। সাহায্য পাঠাবার ঠিকানা মজনু মিয়া, সঞ্চয়ী হিসেব নম্বর ৩৪০৯2487, অগ্রণী ব্যাংক, নিউ মার্কেট শাখা, ঢাকা। সুপ্রভাত বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আবেদন, মেয়েটিকে বাঁচান।
আর আপনাদের আশেপাশে এরকম পরিস্থিতিতে কেউ যদি থেকে থাকেন তাহলে আমাদের তা লিখে জানান। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে প্রচার করে সকলের কাছে বার্তা পৌঁছে দিতে চেষ্টা করব। আমাদের অনুষ্ঠান সম্বন্ধে আপনাদের অনেক চিঠি ও অসংখ্য ফোন আমাদের অনুপ্রাণিত করে, সৃষ্টি করে আমাদের চলার পথে নতুন প্রেরণা। সুপ্রভাত বাংলাদেশ সম্পর্কে বা চ্যানেল ওয়ানের যে কোনো অনুষ্ঠান সম্পর্কে আমাদের লিখে জানান এই ঠিকানায়। প্রযোজক সুপ্রভাত বাংলাদেশ, চ্যানেল 1, 5757 উদয় টাওয়ার, গুলশান এভিনিউ দক্ষিণ, গুলশান, ঢাকা 1212, বাংলাদেশ। টেলিফোন নম্বর 88595667। শিশুরা একটি জাতির সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পদ। আজ যারা শিশু, তাদেরকে যদি আমরা যত্ন সহকারে সুস্থ সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে পারি, তাহলে ভবিষ্যতে তারা এদেশের এক একজন দক্ষ, আদর্শ, সুযোগ্য নাগরিকে পরিণত হবে। তারাই অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাবে। শিশুদের চাহিদা এবং তাদের প্রতি আমাদের কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে। তাই শিশুদেরকে যথাসময়ে প্রচলিত 7টি রোগের টিকা প্রদান করতে হবে এবং অসুস্থ হয়ে পড়লে প্রয়োজনীয় সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় সুপ্রভাত সবাইকে।